নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আজ রবিবার, জনমতে আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের সঙ্গে আছি। অবশ্যই আজকে আবারও বাংলাদেশ চলতে থাকবে এবং আস্তে আস্তে দেশের রাজনীতি এর সাথে যুক্ত হবে, কেননা 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। ভারতীয় জনতা পার্টির মিশন 2026 পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, এবং তার কিন্তু সলতে পাকানো জোরদার গতিতে শুরু হয়ে গেছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ার থেকে ভাষণ রাখলেন। অপারেশন সিন্দুর যে জারি থাকবে সেটা নিয়ে বলেছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায়, তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের নেতা কর্মী, তাদের উল্লেখযোগ্য যারা পদাধিকারী, বিভিন্ন সেলগুলোর যারা প্রধান, প্রত্যেকে তারা উপস্থিত ছিলেন। এবং সেখানেও যে বক্তব্য অমিত শাহ রেখেছেন তা 2026কে কেন্দ্র করে। এবং সেখানে অমিত শাহ মানেই অনুপ্রবেশ ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইদানিংকালে বাংলাদেশেও এই পুশিন বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। জামালপুরে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকেও অভিযোগ হয়েছে যে পুশিন করা হচ্ছে। ভারতের বিষয়ে কিন্তু কোনো স্টেটমেন্ট তারা দেয়নি, এবং কোথাও কোথাও আমাদের রাজ্যের সিপিআইএমের যিনি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, তারও বক্তব্য ছিল যে ভারত এইভাবে পুশিন যেটা করছে সেটা সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এক ভিন্ন পরিস্থিতি তৈরি করবে। কোথাও একটা হিন্দুত্বের কার্ড স্বাভাবিকভাবে করছে, তার কারণ বাংলাদেশের রাজনীতির প্রভাব গভীরভাবে পড়ছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে এই ঘটনা বলেছি, কেন বাংলাদেশ নিয়ে ভারতের যে উদ্বেগ আছে এবং ভারত এই বিষয়টাকে যে খুব তীব্র পর্যবেক্ষণে রাখছে, আমি শুরুর দিন থেকে বলছি, আজও এই কথাটাই বলবো। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যদি আমরা দেখি, প্রথম যে বিষয়টাকে আজকে নিশ্চয়ই আসবে, এটা দিনভর একটা হেডলাইনে এটা ছিল, সেটা হচ্ছে জাপানে গিয়ে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, যারা রেমিটেন্স পাঠান, হতে পারেন তারা আওয়ামী লীগের। কেন আমরা জনমতে আমি এই বিষয় নিয়ে শুক্রবার দিনই বলেছিলাম যে বাংলাদেশ বা বিদেশে যে ডায়াসপোরাটা রয়েছে, যেখানে প্রচুর বাংলাদেশের মানুষ রয়েছেন, বলাই হয় 2.5 থেকে 3 কোটি প্রবাসী বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বিভিন্নভাবে তারা ইউরোপের দেশগুলোতে, আমেরিকাতে রয়েছেন, এবং ইংল্যান্ডে রয়েছেন, জাপানে রয়েছেন, দক্ষিণ কোরিয়াতে রয়েছেন, এছাড়া প্রায় অনেক দেশেই রয়েছেন। যারা মধ্যে একটা অনেকেই রয়েছেন যে আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় গেছেন, বিএনপিরও সেখানে একটা ডায়াসপোরা রয়েছে। স্বাভাবিকই দুটো রাজনৈতিক দলের একটা প্রভাব রয়েছে, এবং যারা ইউনুসকে দেখে কালো পতাকা দেখিয়েছেন সংখ্যায় অনেকেই ছিলেন, এবং যে কারণে বেশ কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি ইউনুসকে বাতিল করতে হয়েছে। বাংলাদেশের যিনি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার কর্মসূচি বাতিল করতে হয়েছে। 9 মাসে 10ম বিদেশ সফরে গিয়ে তিনি প্রবলভাবে বিক্ষোভের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হয়েছে। আরও একদিকে বাংলাদেশের কাছে আজকের দিনটা কিভাবে দেখবেন, হচ্ছে নিশ্চয়ই আওয়ামী লীগ বা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধাপন্থী, তাদের কাছে আজকের দিনটা অত্যন্ত বেদনার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক দিন হিসাবেই আখ্যায়িত হবে। তার কারণ আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল, আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে কাজ, অর্থাৎ জুলাই আগস্ট মাসে যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল জুলাই মাসে, এবং যেতে অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন, সেই প্রাণ যারা হারিয়েছিলেন, যে কারণে সরাসরি আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করেছে জুলাই এবং আগস্টের যারা অভ্যুত্থানকারী, তাদের বক্তব্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, তিনি একজন খুনি, তার বিচার চাই, এবং সেই বিচারের কাজ শুরু হয়েছে, এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। এবং এই বিষয়ে 3 মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে জুনায়েদ পলক আছেন। অর্থাৎ তারা কিন্তু বসে বসে শুনতে হবে তাদেরকে সেই ট্রায়াল, এবং সেই ট্রায়ালে কি মৃত্যুদণ্ড কার্যকর হবে। তার কারণ 2009 সাল গুরুত্বপূর্ণ বছর বাংলাদেশের
রাজনীতির ইতিহাসে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল, অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে জামাত ইসলামের 4 শীর্ষস্থানীয় নেতা তাদের বিচারে অপরাধে দোষী সাব্যস্ত হবার পর ফাঁসি হয়, এবং যা নিয়ে বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতৃত্বে বহু প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। কিন্তু তারপরেও তাদের ফাঁসি কার্যকর হওয়ার পর যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার শক্তিকে একটা কড়া যে বার্তা পৌঁছেছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন হচ্ছে কি এক বদলা নেওয়ার পালা, যে কারণে আন্তর্জাতিক বিচার অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে। এবং এই ট্রাইব্যুনালের ঠিক কী কাজটা হবে এই নিয়ে তাজুল ইসলাম আইনজীবী, তার বক্তব্য একটু শুনব। আজকে বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে এই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আবেগ শূন্য, নিরপেক্ষ, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর এবং আইন মেনে বিচার হবে, এবং এটা প্রতিহিংসার কারণে নয়, আগামীর বাংলাদেশকে সুরক্ষিত করতে এই অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হলো এবং সেই বিচার কার্য চলবে। এবং এইটাকে কি একটা অজুহাত হিসাবে সামনে থাকবে আগামী সময়। অনেকগুলো সংস্কার বিধি রয়েছে এবং তার সাথে আরও একটি বিষয়, জামাত ইসলামের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা মানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারে সেটা রদ হয়েছে, এবং নির্বাচন কমিশন হয়তো আগামী দিনে নিবন্ধীকরণ এবং হচ্ছে তার যে প্রতীক তাকে নিয়ে নির্বাচনে লড়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকছে না কোনোভাবেই জামাত ইসলামের। এরকম থাকার কথাও নয়, তার কারণ জামাত ইসলাম একটি রাজনৈতিক শক্তি হিসাবে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনায় আপনাদের কাছে তুলে ধরেছি, বলেছি, বিশ্লেষণ আকারে নিয়ে এসেছি যে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম কিন্তু একটা প্রভাবশালী শক্তি হয়ে উঠেছে বিভিন্ন সময়, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী শক্তি হয়ে। বিশেষভাবে এখন এই মুহূর্তে যে টানাপোড়েন বিএনপির, সে ডিসেম্বরে নির্বাচন চাইছে, কিন্তু তৎসত্ত্বেও জামাত ইসলামের ক্ষেত্রে সংস্কার বা ডক্টর ইউনূসকে যেভাবে তিনি শক্তি যোগাচ্ছেন, তাতে জামাত ইসলাম আরও একটা, কিন্তু প্রথমে তারা একটা বড় রকমের তারা সাফল্যের মুখ দেখতে পেয়েছে। তাদের কাছে এটা সাফল্য, তার কারণ হচ্ছে জামাতের কুখ্যাত রাজাকার এটিএম আজাহার মুক্তির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারও শুরু হয়েছে। তারা তাদের প্রতীক এবং হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে লড়াই করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ, তা আদালতের কাছে নামঞ্জুর হয়ে গেছে। এমতো পরিস্থিতিতে বাংলাদেশে আগামী সময়টা রাজনৈতিক ক্রিয়াকলাপ, বিচার পর্ব, সংস্কার এই চলবে। আওয়ামী লীগের কাছে এখন এক ঘোর দুঃসময়ের কাল, এবং এইটাকে কতটা কাজে লাগাতে পারবে, বাংলাদেশকে কি সত্যিকারের একটা আগামীর বাংলাদেশ কি জঙ্গিবাদ দ্বারা মুক্ত হবে, এই প্রশ্নগুলো প্রতি মুহূর্তে এখন শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের কাছে এবং এই উপমহাদেশে অনেকের কাছে একটা বিরাট প্রশ্ন। যারা সিরিয়াসলি রাজনীতির চর্চা করেন তাদের কাছে তো বটেই, এবং দুই বাংলার মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যবসা, সংস্কৃতি, বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে একটা বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক অত্যন্ত তিক্ত অবস্থায় এখনও রয়েছে, এবং এই তিক্ততা আগামী দিনে আরও প্রলম্বিত হতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকের জনমতে আমরা স্টুডিওতে পেয়েছি
ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র, রাজ্য স্তরের নেতা এবং প্রধান সংখ্যালঘু মুখ হিসাবে যিনি দীর্ঘদিন বাংলার পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত আলী হোসেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকে আমি স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রতন হাতি, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত, ভার্চুয়ালি দীপ্তিমান সেনগুপ্ত রয়েছেন। মানে আমাদের কাছে খুব সৌভাগ্য যে রংপুর কাছে কোচবিহারের দুইজন নেতা, একজন স্টুডিওতে, একজন ভার্চুয়ালি যে আছে আমি তাকে দিয়ে শুরু করছি। দীপ্তিমান বাবু, এই যে আইসিটি তৈরি মানে হলো এবং কোথাও একটা তো আওয়ামী লীগের কাছে একটা বড় ধাক্কা, মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে আপনি বারবার 71 সালের প্রসঙ্গ নিয়ে এসেছেন, আপনার পরিবারের প্রসঙ্গ নিয়ে এসেছেন। আজকে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের স্পিরিটকে করার জন্যে 2009 সালে প্রতিষ্ঠিত যে অপরাধ ট্রাইব্যুনাল সে কাজ শুরু করলো। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, মানে এক ঘোর দুঃসময় এখন আওয়ামী লীগের কাছে। আমি প্রথমেই বলবো যে ঘোর দুঃসময় আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু তার সঙ্গেও আপনি যতগুলো আমি প্রথম থেকে শুনলাম, একটা জিনিস আপনি বলেননি, সেটা হচ্ছে আজকেই সার্জিস আলমের যে চেলা তাকে কিন্তু তক্তা বানানো হয়েছে, একদম পিওরলি তক্তা যেটাকে বলে, প্যান্ট ফ্যান্ট খুলে গেছে, প্যান্ট ফ্যান্ট খুলে ওই অবস্থায় প্রায় উলঙ্গ অবস্থাতে গাড়িতে তুলেছে। এবং যেভাবে আপনার ওই মাছ ফাছের ইগুলো তোলে, যেগুলো মানে ডালি ফালিগুলো তোলে, সেইভাবে তোলা হয়েছে। তার মানে বাংলাদেশ যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এটা খুব পরিষ্কার, এক। দ্বিতীয়ত হচ্ছে বাঙালির যে বাঙালির স্পিরিটটা খুব স্পেসিফিক ভাবে আমি বলতে পারি যে এখানে যেটা ওই আওয়ামী লীগকে বারবার করে বলছে এ করে দেবো, হ্যান করে দেবো, ওদের সমস্ত ভয়ের জায়গাটা আওয়ামী লীগ, এটা কিন্তু খুব সেন্টার্ড হয়ে গেছে। এ নিয়ে কোনো দ্বিমত আমার মনে হয় যারা এখানে আছেন তাদের কারণই নেই। কিন্তু এখানে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে যে আমেরিকা এতদিন পর্যন্ত সাদ্দাম, গাদ্দাফি এদের ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, হাসিনার ক্ষেত্রে সেটা ওদের মিসফায়ার হয়ে গেছে। এখন এগুলো করে ওদের সময়টাকে কাটাতে হবে। এবং আপনাকে আমি এইটুকু খুব নিশ্চিন্ত মনে বলছি, যারা ওখানে এখন পর্যন্ত শাসন করছেন, সোকল্ড মানে যারা শাসন করছেন, তারাও খুব ভালো করে জানে যে তাদের সময় যে কোনো দিন শেষ হতে পারে, হয়তো 1 ঘন্টার মধ্যে সেই পরিস্থিতি এদের হাতছাড়া হয়ে যেতে পারে। এবং এই পরিস্থিতি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে অতি সম্প্রতিকালে। আমি আপনাকে বলেছি সেটা হচ্ছে RIC, যেটা রাশিয়া, ইন্ডিয়া, চায়না বলে একটা গ্লোবাল একটা মঞ্চ তৈরি করা হচ্ছে এবং যেটা নিয়ে রাশিয়া উদ্যোগ নিয়েছে। যদি সেটা হয় তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ছেড়ে এই ইউনাইটেড নেশনস ইত্যাদি এখান থেকে পালাবে। আর যেই মুহূর্তে পালাবে সেই মুহূর্তে গণমার শুরু হবে এদের। আর এইভাবে ভারতবর্ষ যেটা করছে যে তাদের যে পুশ ইন করছে, এই পুশ ইনের ব্যাপারটা তাদেরকে অনেক বেশি সমস্যায় ফেলেছে। এবং আন্তর্জাতিকভাবে আমেরিকা যে তার নিজের ইচ্ছা পূরণ না হলে যা ইচ্ছা তাই করতে পারে, ডেমোক্রেসিটাকেও ধ্বংস করতে পারে, সেটা প্রমাণিত হয়ে গেছে আমেরিকার নিজের ইন্টারেস্টে। ফলে এখানে ধৈর্যের খেলা চলছে। এই ধৈর্যের খেলাতে আমার এইটুকু আমি নিশ্চিন্ত করে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, ওই যতই সিম্বল ওরা ফিরে পাক, এ ফিরে পাক, ও ফিরে পাক, এটা কিন্তু আমি আপনাকে আগেও বলেছিলাম যে উত্তরবঙ্গে যে কোনো মুহূর্তে মার শুরু হবে। আজকে সেটা মার হয়ে গেছে GM কাদেরের বাড়িতে ওই ঘটনাটা কেন্দ্র করে। এইটা কিন্তু যে কোনো দিন শুরু হবে এবং এটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এবং সেটার জন্য সম্পূর্ণভাবে আমেরিকা দায়ী। এবং ওদের ওখানে কিছু এই যারা চিঙ্কু বাম তথা ইসেরা আছে, তারা কিছু টাকার বিনিময়ে ল্যাজ নাড়াচ্ছে। আমার মনে হচ্ছে এটা গৃহযুদ্ধের দিকে ঢুকে গেল, ফাইনালি ঢুকে গেল গৃহযুদ্ধের।
আপনি বলছেন এটা গৃহযুদ্ধের দিকে ফাইনালি ঢুকে গেলে একটা আশঙ্কা নিঃসন্দেহে রয়েছে। সত্যি এতগুলো কার্যক্রম একসাথে চলছে এবং কোথাও মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ ব্যতি রেখে বাংলাদেশ যেটাকে যে সত্তা, যে রাজনৈতিক, যে ভূখণ্ডটির রাজনৈতিক পরিচয়, তার যে আন্তর্জাতিক পরিচয়, সেই পরিচয়কে কিভাবে সম্ভব? কোথাও একটা জায়গায় যে পরিস্থিতি আসছে, আমি আলী হোসেনের কাছে আসার আগে আরও একজন বিশ্লেষকের কাছে শুনে নেব, তারপর আপনার কাছ থেকে আপনার পার্টির পুরো যে স্ট্যান্ড পয়েন্ট সেটা অবশ্যই শুনবো। আমি রতন হাতির কাছ থেকে জানতে চাইব, এই 2009 সালে এটা তৈরি হয়েছিল, এই অপরাধ যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে তখন শেখ হাসিনার একটা দপদপা রয়েছে এবং স্বাভাবিকভাবে জামাত ইসলামের অনেককে তাদের বিচার হয়েছিল, যদিও সেই বিচার প্রক্রিয়াটাকে জামাত ইসলাম বা তার যারা অনুগামী যারা রয়েছে তারা বলেন এটা জুডিশিয়াল কিলিং এবং সেটাকে তারা মানেননি এবং যেটাকে ঘিরে একটা উত্তাপ ছিল বলা যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2009 সালে ঘটা, তার মধ্যে তো অবশ্যই শাহবাগ ঘটে গেছে, 13-14 ওই সময় এটা শাহবাগ আন্দোলন, পরের দিকে এখন এই মুহূর্তে জামাতের হাতে রয়েছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি দীপ্তিমানবাবু বললেন গৃহযুদ্ধের দিকে ঢুকে গেল। আপনি কিভাবে দেখছেন এই অপরাধ ট্রাইব্যুনালকে? বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশ স্বাধীন হয়নি, তখন ফজলুল কাদের চৌধুরী বলে এক নেতা ছিলেন। আইয়ুব খান তখন সমগ্র পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। সমগ্র পাকিস্তানে পূর্ব পাকিস্তান থেকে সমগ্র পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফজলুল কাদের চৌধুরী এবং তিনি মুসলিম লীগের ফাউন্ডার, তিনি জামাতেরও ফাউন্ডার। পরবর্তীকালে যখন বাংলাদেশ স্বাধীন হয় শেখ মুজিবের নেতৃত্বে এবং ভারতের সাপোর্টে যখন স্বাধীন হলো, তারপরে এই জামাতের পুরো ক্ষমতাটা চলে যায় একজনের কাছে। তিনি হচ্ছেন তারই সুযোগ্য পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশে যার নাম সাকা চৌধুরী বলে খ্যাত। তিনি থাকতেন রাউজানে পাহাড়ের ওপর চট্টগ্রাম শহরে তার বাড়ি ছিল, চট্টগ্রাম কলেজের পাশে বিশাল বাড়ি। সে বাড়িতে উনি থাকতেন না, উনি থাকতেন রাউজান, পাহাড়টা কিনে নিয়েছিলেন উনি, তার ওপরে একটা বাড়ি এবং পাহাড় কেটে রাস্তা। বাংলাদেশের লোকেরা বলতেন যে সাউথ ইস্ট এশিয়াতে এত বড় সন্ত্রাসী আর জন্মায়নি এবং বাংলাদেশের লোকেরা বলতেন যে ওখানে যদি রেড করা হয়, সেনাবাহিনী যদি রেড করে তাহলে কয়েক হাজার AK-57 পাওয়া যাবে। এইরকম একটা সন্ত্রাসী এবং প্রচণ্ড রকম ভারত বিরোধী। মানে আমার নিজে কানে শোনা, চোখে দেখা, এটা আমার এখন মনে পড়ছে। তখন বেগম জিয়া বাংলাদেশের প্রাইম মিনিস্টার, লালদিঘির পার বলে যে জায়গাটা চট্টগ্রামের, যেটা আমাদের কলকাতার মিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে হিন্দু সনাতনীদের মিটিং হলো বা যেখানে সমস্ত মিটিং হয়, লালদিঘির পার। আরও উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সেখানে সূর্য সেনের ফাঁসি হয়েছিল এবং আরও একটা ঘটনা, ওই লালদিঘির পাড়েতেই হচ্ছে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে বেগম জিয়ার স্বামী জিয়াউর রহমান নিহত হন। অতএব ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ওইখানেই হচ্ছে জনসভা হয়। তা উনি সালাউদ্দিন কাদের চৌধুরী ওখানে মিটিং করতেন চট্টগ্রামে এবং ওই জায়গাটা একটা বিশাল হিন্দু বেল্ট, লালদিঘির পার, হাজারি লেন, কেসিদে রোড, অন্দর কিল্লা, রিয়াজউদ্দিন বাজার, বিপণী বিতান এরিয়া, সদরঘাট, কোতোয়ালি, নন্দনকানন এরিয়া, এই টোটাল যে বেল্টটা, এই বেল্টটাতে লক্ষ লক্ষ হিন্দু থাকে এবং কেউ বাড়িতে থাকতো না। যেদিনকে সালাউদ্দিন কাদের মিটিং থাকতো ওখানে জনসভা, সমস্ত হিন্দু পরিবার 11টার মধ্যে খাওয়া দাওয়া করে বাড়িতে তালা মেরে দিয়ে বেরিয়ে চলে যেতেন আত্মীয় স্বজনদের বাড়িতে, নাহলে বাংলাদেশে কোথাও না কোথাও চট্টগ্রামে কক্সবাজার, টেকনাফ বেড়াতে চলে যেতেন। কারণ ওখানে থাকা যেত না, কারণ ওই যে সাউন্ড সিস্টেম, ওই যে শয়ে মাইক লাগানো আছে ইউনিট, উনি বক্তব্য শুরু করতেন হিন্দু দেবদেবী নামে, এমন সব কথা বলতেন আমাদের দেবদেবীদের নিয়ে, আরাধ্য দেবদেবীদের নিয়ে, যে ওখানে বাড়িতে থাকা যাবে না। তাই জন্য কোনো হিন্দু পরিবার বাড়িতে থাকতে পারতেন না। ওনার ওই বক্তব্যের শুরুতে উনি যেভাবে অ্যাটাক করতেন হিন্দু দেবদেবীদের, তো বাড়িতে থাকা যাবে না, তাই জন্য কেউ বাড়িতে থাকতেন না। মানে অগ্নিবর্ষী ভাষণ দিতেন। মানে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়। পরবর্তীকালে শেখ হাসিনা বাংলাদেশের যত অন্যায়ের মূলে ওই সাকা চৌধুরী, বাংলাদেশে ঢাকা জেলখানাতেই
তিনি সামরিক আদালত করে ওখানেই বিচার করে মধ্যরাত্রিরে ওকে ফাঁসি দেয় এবং 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 বিরাটভাবে ওকে ফাঁসি দেয় এবং বাংলাদেশে কোনো দাঙ্গা ফাঙ্গা কিছু হয়নি। সেনাবাহিনী রাস্তায় ছিল, পুলিশ রাস্তায় ছিল, ওরা কিছুই করতে পারেনি। এবং এর থেকে বড় সন্ত্রাসী, এর থেকে বড় ভারত বিরোধী লোক বাংলাদেশে ইদানিং কালের মধ্যে আসেনি। এটা একটা ঘটনা, শাখা চৌধুরীর প্রসঙ্গ বলতে বিএনপি সাথে তো শাখা চৌধুরীর একটা জামাত ছাড়াও, এবং যে কারণে বিএনপি এই যে মুক্তি মানে তখন হচ্ছিল, তখনও সেরকম সোচ্চারভাবে কিছু বলেনি, কিন্তু এখন এই যে ট্রাইব্যুনাল হবে এবং আওয়ামী লীগের মূল টার্গেট তো যাকে বিচারক, মূল টার্গেট তো শেখ হাসিনা, যে কারণে হয়তো মুক্তিযুদ্ধের স্পিরিটের কথা বললেও বিএনপি কিন্তু এই ক্ষেত্রে কখনোই কিন্তু কোনো সোচ্চার এখনো বক্তব্য রাখেনি। এটাও নিশ্চয়ই আপনি নজর করেছেন। আচ্ছা, এই ব্যাপারটা আমি বলি। প্রথম কথা, হাসিনা কোনো খুন করেনি। হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছে, 83 লক্ষ কোটি টাকার উন্নয়ন। আমি আগেও বলেছি, শেখ মুজিবুর রহমান টানেল, 300 কিলোমিটার মেট্রোর মধ্যে 30 কিলোমিটার মেট্রো কমপ্লিট করা, পূর্বাচল এক্সপ্রেস 13 লেন, এবং আপনার থেকে আরম্ভ করে ইপিজেড থেকে, স্পেশাল ইকোনমিক জোন থেকে, অ্যাপারেল পার্ক থেকে বহু কিছু বাংলাদেশে ডিজিটালাইজেশন অনেক কিছু করেছেন। হ্যাঁ, দরিদ্র সীমা থেকে লোককে নিম্ন মধ্যবিত্ত করেছেন, অনেক কিছু করেছেন। উন্নয়নের কোনো শেষ নেই, তিনি কোনো খুনটুন করেননি। আমার কাছে কথা হচ্ছে যে এই বর্তমান তদারকি সরকারের প্রধান যিনি, তার থেকে বড় সন্ত্রাসী আর বাংলাদেশে এখন আর কেউ নেই। তার কারণ, উনি হাসিনার কাছ থেকে 400 কোটি টাকা নিয়ে, ওভারড্রাফট নিয়ে উনি গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছিলেন। হ্যাঁ, এবং সেই টাকা উনি ফেরত দেওয়ারও কথা ছিল পরবর্তীকালে, তিনি ফেরত দেননি, তিনি টাকা আত্মসাৎ করেছেন, তার মামলা রয়েছেন। 26,000 কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা বাংলাদেশ হাইকোর্টে আছে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের মামলা বাংলাদেশ হাইকোর্টে আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মামলা বাংলাদেশ হাইকোর্টে আছে, ওয়েলফেয়ার ফান্ড, বাংলাদেশের সমস্ত উদ্যোগপতি, হাসিনা ঠিক করেছিলেন যে সমস্ত উদ্যোগপতি তাদেরকে প্রতি বছর 5% ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিতে হবে। উনি কোনোদিন কোনো ওয়েলফেয়ার ফান্ডে টাকা দেননি, তারও মামলা চলছে। হাসিনা দেশ ছাড়ার আগে ছাত্র আন্দোলনে পেশাদারি খুনি ঢুকিয়ে দিয়ে প্রচুর মানুষকে উনি খুন করেছেন এবং হাসিনাকে দেশ থেকে চলে আসার প্লটটা তৈরি করেছেন, এটা একটা মামলা। হ্যাঁ, হাসিনা দেশ ছাড়ার পরে উনি 400 থানা জ্বালিয়েছেন, প্রচুর সিভিলিয়ান হত্যা, আওয়ামী লীগের 25,000 কর্মী গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, প্রচুর পুলিশ হত্যা, সেনাবাহিনীর লোক মেরেছেন, মানবাধিকার অফিস বন্ধ, মানবাধিকার কর্মী মারা গেছে, খুন করেছেন, সরকারি সম্পত্তি প্রচুর নষ্ট করেছেন, তারও মামলা আছে। তদারকি সরকারের প্রধান হয়ে উনি প্রচুর সরকারি টাকা নয়-ছয় করেছেন। ওকে, আমি এইগুলো মামলা তো ওনার বিরুদ্ধে হবে, মানে এইগুলো, কিন্তু এখন এখানে এই বিচারটা কে করবে? তিনি প্রধান উপদেষ্টা, সে তো আগে মানে বেড়ালের কবে গোপ হবে, মানে কবে শেখা, তবে এটুকু পরিষ্কার, যদি না মানে এত দ্রুত কি আওয়ামী লীগ ফিরতে পারবে, বা এটা একটা বিগ কোয়েশ্চেন। আমি একটু আলী হোসেনের কাছে আসবো। আপনি আজকে কলকাতা শহরে রয়েছেন, অমিত শাহর ভাষণ ছিল, কোথাও একটা দিক থেকে অমিত শাহ হচ্ছে হেভিওয়েট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার নির্বাচন পরিচালনা করবে, মিশন 2026। এই 2026-এর ক্ষেত্রে বাংলাদেশের এই রাজনীতি, বাংলাদেশের এই আজকের পরিস্থিতি, এই সমস্ত কিছুটা কতটা একটা পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ইস্যু হতে চলেছে, ঠিক কিভাবে বিজেপি এটাকে প্রজেকশনে নিয়ে আসবে বা এটাকে দিয়ে কিভাবে রাজনীতিটা করবে, তার একটা ধারণা আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনতে চাইবে দর্শকেরা। দেখুন, বাংলাদেশ ভারতবর্ষের একটা প্রতিবেশী দেশ, আর বাংলাদেশের এই সাম্প্রতিক কালের যে অশান্তি, বিভিন্ন ধরনের বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, আমরা ভারত সরকার যথেষ্টভাবে আমরা উদ্বিগ্ন হয়েছি। কারণ বাংলাদেশের বিভিন্ন ধরনের মতিগতি, তারা কখনো পাকিস্তানকে কাছে টানার চেষ্টা করে, কখনো তারা চীনকে গিয়ে লাস্ট পর্যন্ত তারা চীনের কাছে গিয়ে তারা কিছু দরবার করবার প্রচেষ্টা করে, চিকেন নেককে কেন্দ্র করে। সার্বিক কারণে ভারতবর্ষ এই বিষয়টি নিয়ে আমরা অবজারভেশনে রাখছি। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষেরও একটা নিশ্চয়ই একটা কর্তব্য রয়েছে বলে আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের আমরা একবার বৈঠক করেছি। আর সেখানে আমরা তাদেরকে বলেছি যে সেই দেশের যারা সংখ্যালঘু, মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ,
তাদের উপর যে অত্যাচার হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, মন্দিরে পুজো টুতি দিচ্ছে না, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, এই সব কিছু নিয়ে হিন্দুদের যে সুরক্ষার অভাব, সংখ্যালঘুদের যে সুরক্ষার অভাব, সেটা নিয়ে আমরা বাংলাদেশ সরকারকে, ইউনিসকে আমরা বারবার করে সেটা বলেছি। ওনারা কথা দিয়েছেন আর হতে দেবেন না। এছাড়াও বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চুক্তিপত্র যে ট্রিটিগুলো আছে, সেই ট্রিটিগুলো যেন ঠিকঠাক চলতে পারে আমরা ইউনিস প্রশাসনকে বলবার চেষ্টা করেছি, কিন্তু না, তারা সেই রাস্তায় যায়নি। না গিয়ে তারা এখন মানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে ভারতকে কিছু করতে হবে। আমরা তার একটা ট্রেলারিং দেখিয়েছি যে বাংলাদেশের যত স্থল যে এক্সচেঞ্জ পয়েন্টগুলো যেগুলো রয়েছে, যেমন চ্যাংরাবান্ধা বলুন, মহদীপুর বলুন, এই সমস্ত কিছু 7-8টা পয়েন্ট, সেগুলো কিন্তু আমরা অলরেডি সিল করে দিয়েছি। আমরা বলেছি আপনাদের সঙ্গে ব্যবসা আমাদের জলপথেই হবে এখন, আর স্থলপথে হবে না। তা তার মানে পরিণতি তারা ভুগছে, যে কারণে আমরা এখন যেটা বলতে যাচ্ছি যে বাংলাদেশ এই সমস্ত জায়গার থেকে তারা বেরিয়ে আসুক। আমরা এটা চাই, বাংলাদেশের ভালোর জন্যই আমরা চাই, কারণ আমরা বাংলাদেশকে অধিগ্রহণ করব সেরকম মানসিকতা আমাদের দলের, আমাদের দেশের সরকারেরও সেটা নেই। আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশ তারা দুধে ভাতে খাক, কিন্তু দুধে ভাতে খাবে কি করে? তাদের যে অবস্থা এই মুহূর্তে, একটা নির্বাচিত সরকারের প্রধানকে তারা তাড়িয়ে দিল। হাসিনা সরকার, সে যখন শৈশবে ছিল তখনও একটা টাইমে ভারতবর্ষে তাকে থাকতে হয়েছিল। আবার এই সরকারের প্রধানমন্ত্রী থাকাকালীনও বাংলাদেশের হাসিনাকে ভারতে ঠাঁই দিতে হলো। যে কারণে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে বললেন না যে ট্রাইব্যুনাল বললেন গঠন হয়েছে, তার বিচার হবে, 4 জন রাজাকারদের বা সেই সময় জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, যারা রাজাকারের, মানে প্রশ্ন তো আসছে বদলা নেওয়ার ব্যাপারটাই আসছে, মানে এটা তো বদলার উদ্দেশ্যে। কিন্তু আপনি শুনলেন তাজুল ইসলামের কথা, তিনি বলছেন কোনো নয়, এটা আগামীর বাংলাকে সুরক্ষিত রাখার জন্য। মানে কিসের কারণে সুরক্ষা? মানে শেখ হাসিনাকে বিবর্জিত বা কাউকে আওয়ামী লীগের যারা তাদেরকে সন্ত্রাসী ঘোষণা করে ফাঁসি দিয়ে দিলে কি ভবিষ্যতের বাংলাদেশ সুরক্ষা? বাংলাদেশ দেখুন 1947 সাল, বাংলাদেশ তো তখন ছিল না, পাকিস্তান ছিল। 1947 সালের আগের যে পরিণতিটা একটু আমাকে স্মরণ করতেই হবে, কারণ সেই সময় সুরাবর্দী এবং সেই সময় গিয়াসউদ্দিন বলে যে নেতা ছিলেন, এত স্বৈরাচারী ছিলেন, এত খুন করতেন মানুষকে, সেটা আমরা তাদের রাজত্ব আমরা দেখেছি। পরবর্তীতে তার পরবর্তী জেনারেশন, জিয়াউল হক থেকে শুরু করে এই যে যারা সেই সময় জামাতের নেতা, আপনার মুসলিম লীগের নেতা, এই লিডারগুলোর যে অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করেছি, তারা কোনো কালেই তারা ভালো লোক ছিল না, কোনো কালেই ছিল না। যখন 71-এর বাংলাদেশ গঠন হলো, বাংলাদেশ গঠন হওয়ার পর যখন আওয়ামী লীগের সরকারটা প্রতিষ্ঠা হলো, মুজিবুর রহমানের সহযোগিতায়, ওনার নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠা হলো, ভারত আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করলাম, কারণ আমেরিকা এসে সেখানে হস্তক্ষেপ করবার চান্স নিচ্ছিল। সেটার থেকে উদ্ধার করবার জন্য আমরা কিন্তু পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন রাষ্ট্র করে দিলাম। আমাদের যথেষ্ট অবদান আছে সেখানটায়। পাকিস্তানের 93,000 সৈন্য বন্দী হওয়ার পরেও তাদেরকে কিন্তু অক্ষত অবস্থায় আমরা ছেড়ে দিয়েছি। এই যে স্যাক্রিফাইসটা ভারত সরকার করেছে, তারপরে বাংলাদেশ কোন জায়গাটায় রাখলো? তারপরে বাংলাদেশ এই 71-এর পর থেকে আজ পর্যন্ত সেই জামাতের নেতাই বলুন, জেএমবির বলুন, আর আপনার ওই সেই বলুন, আপনার ওই বিএনপি বলুন, আর আপনার ওই যত সব আছে, এখন তো নতুন করে আরেকটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে হেফাজতে ইসলাম, হেফাজত। এদের তো অবস্থা, কথাগুলো শুনুন কি বলছে। এরা পরিষ্কার ভারত বিরোধী কথা বলা শুরু করেছে। এটা তো আমরা ভারত সরকার মেনে নেব না। আমাদের মোদিজি পরিষ্কার করে বলেছে, ভাই এই রাস্তা থেকে যদি তোমরা সরে না আসো, আমরা বিপজ্জনক রাস্তা আমরা নিতে কিন্তু বাধ্য হব, বিপজ্জনক রাস্তা নিতে বাধ্য হব। আপনাদের আমরা যেমন জলেও মারব, আমরা ভাতেও আমরা মারব, পরিষ্কার সিদ্ধান্ত। কারণ ভারতবর্ষ আগের ভারতবর্ষ নেই, মোদিজির ভারতবর্ষ এখন বিশ্বের 4র্থতম ইকোনমিক কান্ট্রি হিসাবে পরিণত হয়েছে, 4র্থ কান্ট্রি পরিণত হয়েছে। সেই জন্য ভারতবর্ষকে আর আপনি চোখ রাঙাতে পারবেন না। আমাদের বক্তব্য আপনাদের শুনতে হবে এবং গঠনমূলক বক্তব্য আমাদের শুনতে হবে। আমরা আপনাদেরকে কোনো ক্রমেই আমরা ডিস্টার্ব দেব না,
কিন্তু এরকম কারণ হবেন না যাতে ডিস্টার্বের কারণ হয়ে আমাদের নিরপেক্ষতা, আমাদের সার্বভৌমের ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা তৈরি হয়, এই জাতীয় আমরা হতে দেব না। যার ফলে আমরা বলেছি আপনাদের যত সব ইনফিল্ট্রেটার রয়েছে আমরা তাদের সম্পর্কে এবার সচেতন, তাদেরকে আমরা পুশব্যাক আমাদের করতেই হবে। দেখলেন তো রাজস্থান, গুজরাট, দিল্লি, হরিয়ানা, সর্বত্র ভারতবর্ষের সর্বত্রই তাদের বাংলাদেশি বাংলাভাষী অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমাদের সময় হয়েছে যে তাদেরকে একটু মানে আপনারা এখন কি মানে করতে চাইবে, মানে সিএ মানে তাদেরকে চিহ্নিতকরণ করে মানে সংখ্যাটা যে জায়গায় রয়েছে তাতে কতজনকে পুশিন আপনারা করতে পারবেন? 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আছে, 1.5 কোটি। মানে এটা কি মানে একদম প্রমাণিত? একবারে ইন্দ্রজিৎ গুপ্ত আমাদের যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, সেই সময় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি পরিষ্কার কণ্ঠে বলেছেন, সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে, যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। ইন্দ্রজিৎ গুপ্ত কবে বলেছিলেন? 97-96 সালের ওই টাইমটাতে। তাহলে আজকে 97 কোথায়, আজকে 2025, এত বছর 1.5 কোটি অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছে এবং তারা মুসলিম অনুপ্রবেশকারী। তাদের উদ্দেশ্য ভারতবর্ষের নাশকতামূলক কাজকর্ম করা। তারা বিভিন্ন ধরনের দেখেছি, এই যে মোহাম্মদ সাদ কদিন আগে যে ধরা পড়লো, তারও একই কথা, তারাই তো এই সমস্ত নিয়ে এসছে। সেই কারণে বাংলাদেশকে আমরা যেভাবে আগে দেখতাম এখন আর এইভাবে আমরা দেখব না। মানে এটা একবারে ঘোষণাই, বাংলাদেশকে ওইভাবে আমরা এখন দেখব না। আমরা বাংলাদেশকে আমরা এই মুহূর্তে সন্দেহের চোখে দেখতে বাধ্য হব। কেন? যে বাংলাদেশের যে মতিগতি তারা এখন ঠিক ঠিক জায়গার মধ্যে নেই। ওকে, আমি আসবো তার আগে নিতাই ভট্টাচার্য সোনারপুর থেকে। হ্যাঁ বলুন, কি বলবেন? দূরভাষে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আমি আপনার কাছে আসবো, আরও একটি বিষয়কে নেব, হচ্ছে ডিসেম্বরের নির্বাচন। এরকম পরিস্থিতিতে আলী হোসেন খুব সুন্দরভাবে করলেন, যেভাবে বাংলাদেশকে অতীতে দেখা হয়েছে, একটা সহানুভূতি, একটা প্রতিবেশী দেশ যার সাথে একটা ভৌগোলিক সবচেয়ে বড় সীমানা ভারত এবং বাংলাদেশ শেয়ার করে, তার প্রতি একটা আলাদা আবেগ এবং টান অনুভব করেছে। ঠিক যেভাবে তাজুল ইসলাম বলেছেন যে এই যে বিচারটা হবে, এই বিচার হচ্ছে আবেগশূন্য, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর, আইনসম্মত। ঠিক তেমনিভাবেই আলী হোসেন বলতে চাইলেন যে আবেগ আর কাজ করবে না ভারতের, সেখানে তথ্য যুক্তি কাজ করবে। এবং তারেক রহমান কিন্তু সিরিয়াসলি নিয়েছেন এই বিষয়টা। কতটা সিরিয়াসলি এফেক্ট পড়ছে বাংলাদেশের রাজনীতিতে সেটা অন্য প্রশ্ন। তারেক রহমান কিন্তু দিয়ে বলেছেন ডিসেম্বরেই ভোট চাই, এবং তিনি এটা কিন্তু বলে যাচ্ছেন। কি বলেছেন একটুখানি শুনিয়ে দেবো আপনাদের, অনেকেই জানেন তথাপি। প্রিয় সমাবেশ, অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, হতেই হবে, এবং তার জন্য তিনি তার যে ছাত্র দল বা হচ্ছে যারা রয়েছেন সেই জায়গায় রয়েছে। আমি আপনার কাছে দীপ্তিমান বাবু আসবো, এই উপমহাদেশের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতিতে
আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো বিগ ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। ইউনুস আলী আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে। বলুন ইউনুস আলী। নমস্কার। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, ইউনুস আলী। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র যেখানে আধুনিকতম যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলুপ্ত অথবা ধ্বংস করার যে অপচেষ্টা, যে শক্তি, অপশক্তি এবং সন্ত্রাসী এরা অনেক সময়কাল ধরে যে চালিত হচ্ছিল, সাম্প্রতিককালে আওয়ামী লীগ সরকারের যে পরাজয় বা সরকার চলে যাওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থার যে ওদের যে অপচেষ্টা, সেটা সম্পূর্ণভাবে কার্যকরী করার একটা বিরাট অবকাশ পেয়েছে এবং সর্বোপরি হচ্ছে যে ওদের মেরুদণ্ডটা অনেক শক্ত হয়েছে। আর একটা কথা বলি যে আজকে ওখানে যে দলগুলো আছে, সেই দলগুলো সব দলের দর্শনটাই এক, সেটা হচ্ছে গণতন্ত্র সেখানে থাকবে না, মৌলবাদকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে, জঙ্গিবাদকে মানে সেখানে তার সক্রিয়তা প্রকাশ করার সুযোগ দিতে হবে এবং ভারতকে একটা জায়গায় রাখতে হবে, যেটা হচ্ছে ভারত মানে হচ্ছে বাংলাদেশের শত্রু। এই জায়গাটা, এই ধারণাটা আজকে প্রতিরোধ করার মতো যে শক্তি, জনতা, আমজনতা, সেই আমজনতা যতদিন পর্যন্ত সংঘবদ্ধ হবে, সংগঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি চলমান আছে আরো ঘোরতর হবে, আরো দুর্দশাগ্রস্ত হবে। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ ইউনুস আলী, আপনার সুস্পষ্ট বক্তব্য, বুঝতে অসুবিধা হয়নি। যারা প্যানেলে রয়েছেন তারাও এই বিষয়টা নিশ্চয়ই ভাবেন যে আগামী সময় এই বিষয়টা অত্যাধিক ভারত বিদ্বেষ একটি ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে এই ধরনের বিদ্বেষ নিয়ে, এবং সবচেয়ে বড় একটা বৃহৎ একটি রাষ্ট্র যার প্রতিবেশী, তার সাথে চলাটাই এইভাবে একটা বিদ্বেষ নিয়ে, সেটাই জায়গা থেকেই বাংলাদেশ বলে বিসমিল্লায় গলত করে বসছে, এই কথাটাই বলতে হয়। আমি একটু আসব, আপনি তারেক রহমানের বক্তব্য আপনি শুনলেন, তাদেরকে নির্দেশ দিয়েছে, এটা ঠিক। বাংলাদেশের রাজনীতি আপনি যথেষ্ট অনেকের থেকে এই বিষয়ে অনেক স্টাডি করেছেন, নিজে চোখে দেখেছেন। এই যে তদারকি সরকার, অন্তর্বর্তী সরকারের উদাহরণ তারেক রহমানের, বিএনপির আমলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, দুবার ঘটেছে, এবং তারা কিন্তু সাকসেসফুলি এটাকে নিয়ে একটা নির্বাচন দিয়েছে। একদিকে ইউনুসের সাথে রয়েছে, আবার যখন 5ই আগস্টের পর এই প্রশাসনিক বা এই ব্যাপারটায় কিন্তু তাদেরও কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় ছাত্র দলের উপস্থিতির ক্ষেত্রে। ডিসেম্বর আলটিমেটামটাকে কতটা সিরিয়াসলি আপনি নিচ্ছেন, বা উনি যেটা বলছেন যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতিটা নিতে হবে, এটাকে কি একটা চরম আলটিমেটাম, বা এটাকে বাংলাদেশের রাজনীতি বা পশ্চিমা শক্তি বা কতটা তারেক রহমানের এই ব্যাপারটাকে অনুমোদন দেবে বলে আপনি মনে করেন, দীপ্তিমান বাবু? দেখুন, আমি একটা জিনিস সম্পর্কে খুব পরিষ্কার হয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানে রাজনীতিটা, মানে এতদিন পর্যন্ত 2024-এর আগস্ট মাসের আগ পর্যন্ত সেটা ছিল প্রো ইন্ডিয়া, নো ইন্ডিয়া পলিটিক্সটা অনেক বেশি শক্তিশালী ছিল সেখানে, এটা বাস্তবতা। কিন্তু তারপরের থেকে বিগত 10 মাসের বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা এবং পরবর্তীকালে গাজাতে ইসরায়েলের যে ভূমিকা, সেখানে যেভাবে আমেরিকার চুপচাপ হয়ে বসে থাকা, বিভিন্ন মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার দেশগুলোতে আমেরিকা সক্রিয়ভাবে সেখানে অস্থির অবস্থা তৈরি করা ইত্যাদির মধ্য দিয়ে তারেক রহমানের যে বক্তব্য যে ডিসেম্বরের মধ্যেই তোমাকে নির্বাচন করতে হবে, দ্যাট ইজ এ কাইন্ড অফ এ প্রেশার টু দ্য ইস্ট। এই যে পশ্চিমের রাজনীতির পক্ষে একটা মানে প্রবল যে একটা মানে ওয়েস্ট, তো এই যে পশ্চিমের রাজনীতি, পশ্চিম থেকে যারা রাজনীতিটাকে কন্ট্রোল করত, তাদের ওপর যে প্রেসার, সেই প্রেসারটা কিন্তু ভয়ঙ্কর। এবার বাংলাদেশের নির্বাচন যদি আপনি মনে করেন প্রো ইন্ডিয়া আর নো ইন্ডিয়া হবে, আপনি ভুল করছেন। এবারের বাংলাদেশের নির্বাচন হবে প্রো আমেরিকা আর নো আমেরিকা। যদি আমেরিকান পন্থীরা জেতে তাহলে পরে সেন্ট মার্টিন থাকবে না, যদি আমেরিকার পন্থীরা যদি জেতে তাহলে পরে আমাদের চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাবে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এটার মধ্য দিয়ে আমেরিকান শক্তির সঙ্গে যারা হাত মিলিয়ে আছে
তাদের পরাজয় কিন্তু এবার নিশ্চিন্ত। আর বাংলাদেশের জনগণের একটা বৈশিষ্ট্য আছে, আমি একদম সবচেয়ে মানে খারাপ পরিস্থিতিতে আমি ধরে বলছি যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আমি তর্কের খাতিরে ধরলাম। তাহলে আওয়ামী লীগের যে সমর্থনের ভোটটা সেটা যাবে কোথায়? সেটা কিন্তু 100% আপনি নিশ্চিন্ত থাকুন, সেটা আমেরিকার এই যে যারা পোষ্য আছে তাদের বিরুদ্ধে যাচ্ছে। মার্কেটে আওয়ামী লীগ নেই, কিন্তু এনসিপি নেতা কিন্তু মার খাওয়ার জন্য কোনো আওয়ামী লীগের দরকার হলো না, জনগণ পিটিয়ে দিল। এইটাই যখন ভোটের খাতাতে যাবে, ভোটের খাতাতে গেলে কিন্তু নো আমেরিকা ভোটটা, যেটা প্যালেস্টাইন কেন্দ্র করে আমেরিকার ভূমিকা, মধ্যপ্রাচ্য কেন্দ্র করে ভূমিকা, ইরাক সিরিয়া এগুলো কেন্দ্র করে যে ভূমিকা, সেই ভূমিকাটা প্রকট হয়ে উঠবে। এবং আপনি পক্ষান্তরে তাদের ডিসেম্বরে ভোট করুক কি না করুক, তাদের বিদায় যেটা হবে সেটা কিন্তু বড় বাদ্য বাজনা ইত্যাদির মধ্য দিয়ে সেটা হবে, এবং ভারতবর্ষ সেটা এনজয় করবে। তখন ভারতবর্ষ কাউকে সেভ করতে যাবে না, তাতে সেখানে আমেরিকার লোক মরলো না কার এমবাসিতে আগুন লাগলো সেটা নিয়ে কেউ কিছু দেখতে যাবে না। আর বাস্তবিক অর্থে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না, খালি এমবাসিটুকু পড়ে আছে, বিমান সংস্থা তাদের বিমান তুলে নিচ্ছে, অর্থনৈতিকভাবে ডুবে যাওয়া একটি শক্তি। এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষ ছাড়া তাদের পাশে কেউ থাকবে না, কারণ যে নির্বাচিত সরকারটি আসবে তাকেও কিন্তু পরবর্তী সময়টা সেখানে রাজনীতি করতে হবে, ফলে তাকে কিন্তু ভারতবর্ষের শরণাপন্ন হতেই হবে, তাহলে তার প্রতিও জনগণ খেপবে। সুতরাং এটা নিশ্চিন্ত যে এই প্রো আমেরিকান ফোর্স যেটা আছে তাদের বিদায়টা হবেই, সেটা ডিসেম্বরেই হোক বা তার আগেই হোক, এটা বাস্তবতা। হ্যাঁ বলছেন, বলুন। বলবো? হ্যাঁ আচ্ছা, আমি শুরু করলাম। ব্রিক্সের সম্মেলনে গাইডলাইন অনুযায়ী রাশিয়া, ভারত, চীন খুব কাছাকাছি এসে গেছে। এটা বিশ্ব রাজনৈতিক পাওয়ার ব্যালেন্সে গুরুত্বপূর্ণ ব্যাপার। নতুন বিশ্ব ক্ষমতার জন্ম হলো। বিশ্বের একটি বৃহৎ সমৃদ্ধশালী অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশে দিন শেষ হয়ে যাচ্ছে, নতুন ক্ষমতার সমীকরণ হচ্ছে। আমেরিকার জিমি কার্টার এবং তার আগে জন কেনেডি, এই দুটো সরকার, একমাত্র সুনীল দত্ত যেহেতু দাদা জিমি কার্টার, সেই জিমি কার্টার আর জন কেনেডি জওহরলাল নেহরু বলে, এই দুটো প্রেসিডেন্ট ছাড়া এ পর্যন্ত এতগুলো মার্কিন সরকার, ডেমোক্র্যাট রিপাবলিক এসছে, কেউ ভারতকে কোনো রকম সাহায্য করেনি, সমর্থন করেনি। পাকিস্তান চিরকাল অর্থ, ডিফেন্স, প্রতিরক্ষা সব ব্যাপারে তারা মার্কিন সরকারের কাছ থেকে সাহায্য পেয়ে গেছে। রাশিয়া চিরকালই ভারতের বন্ধু। আজকে রাশিয়ার সঙ্গে সেই যে ইন্দিরা গান্ধীর আমলে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আজকের ভারত, রাশিয়ার সাপোর্টে ভারত আজকের এই সাবকন্টিনেন্টে লিডারশিপ পেয়েছিল। ভারত আজকের প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হয়েছে। এবং আগামী দিন রাশিয়ার নেতৃত্বে ভারত বাংলাদেশ বলে না, এই সাবকন্টিনেন্টের এবং সার্ক নেশনের কান্ট্রির ওপর তার প্রভুত্ব বিস্তার করবে। শুধু সময়ের অপেক্ষা, খুব কিছু দিনের মধ্যেই আপনারা তার অ্যাকশন গুলো দেখতে পাবেন। আর থেকে আরম্ভ করে ইউনাইটেড নেশনের আগামী দিনের গুরুত্ব, বিশ্ব রাজনীতিতে ইউনাইটেড নেশন এবং ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব কমবে, ব্রিক্সের গুরুত্ব বাড়বে। নিঃসন্দেহে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ, কিছু কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি একটা কথা একটু ইনক্লুড করতে চাইছি। আমাদের এখানে আজকের এই আলোচনাতে আলী হোসেন বাবু আছেন, এবং উনি আমাদের এই দেশের, আমি মুসলিম ধর্মে বিশ্বাসী মানুষ, কারণ এই দেশে কেউই সংখ্যালঘু না, আমি মনে করি না তারা সংখ্যালঘু, তো মুসলিম ধর্মে বিশ্বাসী আছেন। আবার আসাদুদ্দিন ওবেসি উনিও আছেন। আপনাদের একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে ভারতবর্ষের এই ভাষাগত যে বিচরণ করা পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে, এবং যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কিন্তু অলমোস্ট সেম না, আমি বলছি সেম। সেখানে আলী হোসেনের বক্তব্য, আমার বক্তব্য, অথবা রতন হাতির বক্তব্য, অথবা আসাদুদ্দিন ওবেসি, অথবা নরেন্দ্র মোদী, যাই থাকুক না কেন, প্রত্যেকের বক্তব্যটা একটা খুব স্পষ্ট বক্তব্য যে তোমরা ভারতবর্ষের থেকে জন্মগ্রহণ করেছো, তোমাদের ক্ষতি করব না, কিন্তু বাড়াবাড়ি করলে তোমরা প্রত্যেকেই শাসনের অংশ, সেটা বুঝতে হবে। এই বাস্তবতাটা কিন্তু এটা খুব পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে আমার মনে হয় না বিগত কয়েক মাসের মধ্যে কোনো পার্থক্য আছে। রাইট, আমি আমাকে বলছি এবার চ্যালেঞ্জটা আমেরিকান।
আমি আলী হোসেনের কাছে যাব। অমিত শাহর যে বক্তব্যটা রয়েছে ওটা একটু অমিত শাহ যে বক্তব্য অনুপ্রবেশ ইস্যুতে তিনি ঠিক আজকে কি বলেছেন এটা একটু শুনে আপনার ব্যাখ্যা একটু অবশ্যই নেব। একটু অমিত শাহ কি বলেছেন একটু শুনবো। 20 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें। रेगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। सर्जिकल स्ट्राइक करी, एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर कर 100 किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर हो जाओ। আর যেটা অবশ্য অনুপ্রবেশ নিয়ে বক্তব্যটা যদি পাওয়া যায় পিসিআর থেকে ওটা চালিয়েও আসলে এটা বাংলার রাজনীতি নিয়ে এটা আমার নিয়ে কোনো প্রশ্ন নেই। ঠিক কি বলেছেন অনুপ্রবেশ নিয়ে? দেখুন, অনুপ্রবেশ নিয়ে মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ ইনফিল্ট্রেটার, অবৈধ অনুপ্রবেশকারীরা সেই দেশের যারা সংখ্যাগুরু, এটা সুজিতবাবু এটা মনে রাখবেন, ওই দেশের যারা সংখ্যাগুরু মুসলিম, তারা তো ওই দেশে কোনো ক্রমে অশান্তিতে থাকার কথা না। তাদের জমি বাড়ি, পূজা পার্বণ, তোমার হলো নামাজ, তারপরে হলো বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, কোনো বাধা হওয়ার কথা না। তা তারা কেন এই দেশে পালিয়ে আসছে? কিসের জন্য আসছে? তারা তো এই দেশে আসা উচিত না, কারণ এই দেশটা হচ্ছে মূলত সংখ্যালঘু। তারা এই দেশে আসা মানে এই দেশের যারা মুসলিম তারা কিন্তু এই দেশের সংখ্যালঘু হয়ে আছে। তারা কেন আসবে? এটা সংখ্যাগুরু দেশ, মানে হচ্ছে হিন্দুদেরই মেজরিটি সেখানটায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অমিত শাহজি পরিষ্কার করে বলেছেন কোনো সংখ্যাগুরু দেশের লোক সংখ্যালঘু প্রধান দেশে গিয়ে যেতে পারে না। এটা আন্তর্জাতিক আইনেই আছে, আন্তর্জাতিক আইনেই আছে, মহাসনদে পরিষ্কার করে বলা হয়েছে এইভাবে আসতে পারে না। তাহলে তারা ইনফিল্ট্রেটার, অনুপ্রবেশকারী হবে। উদ্বাস্তুরা আসতে পারে, বাংলাদেশের সংখ্যালঘুরা এই দেশে সংখ্যালঘু, ইন্ডিয়াতে সংখ্যাগুরু তারা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা দেশে ওই দেশে ধর্ম, তারা যদি সেখানে ব্যবসা, তারা যদি সেখানে রাজনীতি, তারা যদি কোনো জীবনযাপন করতে মানে তারা কোনো ক্রমে বাধা পায়, তারা ধর্ম রক্ষার জন্য তারা এই দেশে আসতেই পারে, তারা উদ্বাস্তু হিসাবে আসবেই। কিন্তু অনুপ্রবেশকারী যে মুসলিম ভাইরা, কিছুক্ষণ আগে আমি বললাম যে 1.5 কোটি মুসলিমরা এসছে এবং সঙ্গে এবার রোহিঙ্গাদের সাথে নিয়ে, এমনি অনুপ্রবেশকারী তার মধ্যে আবার রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে চলে এসছে। তাই এই ভারতবর্ষ এটা কোনো একটা অতিথিশালা নয়। এই দেশে 18 কোটির উপরে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আমরা ভারতবর্ষে বসবাস করি যারা ভারতীয় মুসলিম। বাংলাদেশে 16 কোটি মুসলিম, আর ভারতেই আছে 18 কোটি মুসলিম। তাহলে আমরা 18 কোটি মুসলিম আজকে আমরা আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন দিক থেকে আমরা আজকে বিভিন্ন ধরনের দিক থেকে আমরা লড়াই করে চলছি। এর মধ্যে যদি আবার বাংলাদেশ থেকে 1.5 কোটি লোক চলে আসে মুসলিমরা, তাহলে এই দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় দাঁড়াবে? সেই জন্য অমিত শাহজি বলেছে যে অবৈধ বাংলাদেশ থেকে আসা যে মুসলিম অনুপ্রবেশকারীদের তাদেরকে চিহ্নিতকরণ করো এবং বিতরণ করো, কোনো ক্রমে ক্ষমা নেই। যে সময় 71-এ ইন্দিরা গান্ধীর সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, তারা কিন্তু সেই দিন বলেছিল ভারত সরকারের সঙ্গে সেখানকার মুজিবুর রহমানের যে আর কোনো লোক আসতে দেবে না, যেতেও দেবে না। সেটাও মানে সেই দুদেশে মানে এটা ঠিক কথা যে নেহেরু লিয়াকত চুক্তি কি পরিণতি হয়েছে সেখানকার পাকিস্তানের যে ক্রমান্বয়ে একেবারে সংখ্যালঘুর যে অবস্থান এবং বাংলাদেশে ইন্দিরা মুজিব চুক্তির যে কি পরিণতি শেষমেশ হয়েছে সেটা অবশ্যই দেখা যায় এবং দৃঢ় বার্তা শুনিয়েছেন অমিত শাহ। আজকের মতো জনমত এই পর্যন্তই। ধন্যবাদ আলী হোসেন আপনাকে, ধন্যবাদ রতন হাতি আপনাকে, দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।